আজকের যেই প্রবলেমটা আমরা লিনিয়ার প্রোগ্রামিং করতেছিলাম, এটার একদম লাস্ট যে পার্টটা, এটা দিয়ে আমরা শেষ করবো এই অধ্যায়টা। তো আজকে যদি পারি আমরা শেষ করে দিব এই অধ্যায়, আর যদি লাগে আমাদের আর একটা ক্লাস হয়তো লাগতে পারে। তো আজকে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে দ্বৈত সমস্যা বা ডুয়াল প্রবলেম। আজকে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ডুয়াল প্রবলেম, বা যেটাকে বাংলায় বলা হয় দ্বৈত সমস্যা। দ্বৈত সমস্যা, দ্বৈত মানে কি, মানে দুই রকম সমস্যা এট এ টাইম ঘটবে। যেমন আমরা এতদিন যে অঙ্কগুলো করেছিলাম, ধরো ফার্স্টে আমরা করছিলাম সর্বোচ্চকরণ, জ্যামিতিক পদ্ধতি, সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ। এরপরে সিমপ্লেক্স যে পদ্ধতি, সেখানে আমরা কি দেখছিলাম, সর্বোচ্চকরণ, সর্বনিম্নকরণ। তো ওখানে কিন্তু আমরা যে কোনো একটা প্রবলেম সলভ করেছি। যেমন সর্বোচ্চকরণের বেলায় আমরা কি করছিলাম, কয়েকটা স্টেপ ফলো করছিলাম, ঠিক আছে। যেমন জ্যামিতিক পদ্ধতি আমরা কি করছিলাম, যে সর্বোচ্চকরণ উপর থেকে আস্তে আস্তে নিচে আগাইছি, আবার সর্বনিম্নকরণের নিচের দিক থেকে আস্তে আস্তে উপরে আগাইছে, এটা জ্যামিতিক পদ্ধতি। আর সিমপ্লেক্স পদ্ধতি পার্থক্যটা কোথায় ছিল, অর্থাৎ সর্বনিম্নকরণে শুধুমাত্র ওখানে কি করতে হচ্ছে, আমাকে ট্রান্সফর্ম করতে হচ্ছে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমাকে কি করতে হচ্ছে, নর্মালি যেটা আমরা করতাম সেটাকে না করে আমরা কি করছি, ট্রান্সফর্ম করে তারপরে সেটাকে পাইভট কলাম, পাইভট এলিমেন্ট, পাইভট রো দিয়ে আমরা কি করছি, সেটাকে নতুন একটা ম্যাট্রিক্সে রূপান্তর করেছি। তো আজকে যে প্রবলেমটা আমরা দেখব, অর্থাৎ আসলে ঘটনাগুলি কি হবে। যেমন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বলি, তারা কিন্তু শুধুমাত্র একটা প্রবলেম ফেস করে না। অর্থাৎ তারা কি শুধুমাত্র চায় যে সর্বোচ্চকরণ, আসলে তা না। তারা চায় কি, যে তাদের খরচটাও যাতে কি হয়, সর্বনিম্ন হয়। অর্থাৎ একটা প্রতিষ্ঠান কিন্তু আসলে দুইটা প্রবলেম এট এ টাইম ফেস করে, একটা হচ্ছে সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সর্বনিম্নকরণ। সর্বোচ্চ কি করবে, সে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করবে বা মুনাফা সর্বোচ্চকরণ করবে। আর অন্যদিকে কি সর্বনিম্ন করবে, সেটা হচ্ছে খরচটা কি করবে, সে সর্বনিম্ন করবে। এই কারণে দেখা গেছে যে একটা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলি না কেন, যে তাদের এট এ টাইম কি হয়, দুইটা ডুয়ালিটি প্রবলেম, অর্থাৎ একটা হচ্ছে সর্বোচ্চকরণ আর একটা হচ্ছে সর্বনিম্নকরণ। তো ধরো এখন তোমাদের দ্বৈতকরণ করতে বলেছে, একটা কোশ্চেন দেওয়া আছে সর্বোচ্চকরণের। এখন আমাকে যেটা করতে হবে নতুন করে, যে আমাকে ওই সর্বোচ্চকরণটাকে আমাকে সর্বনিম্নকরণ, এটা ডুয়াল যে প্রবলেমটা, যে একটা সর্বোচ্চকরণের কি থাকবে আর একটা সর্বনিম্নকরণ প্রবলেমও থাকবে। তাহলে আজকে আমাদের প্রথম যে বিষয়টা, একটা সর্বোচ্চকরণ, সেটা তো আমরা করবই। এই সর্বোচ্চকরণটাকে আমরা আবার কি করব, তার একটা ডুয়ালিটি প্রবলেম আছে, অর্থাৎ নিশ্চয়ই কিছু সর্বনিম্ন করলে কি হবে, এই জিনিসটা সর্বোচ্চ হবে। তো আমরা এখন সেটাই দেখব, যে কি সর্বনিম্ন করলে আমাদের এইটা সর্বোচ্চ হবে। তো আমাদের যে আজকে প্রবলেমটা তাহলে কি, যে ডুয়ালিটি প্রবলেম। আমরা যে কোনো একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। আমরা যে কোনো একটা কোশ্চেন দিয়ে আমাদের আজকের কার্যক্রমটা শুরু করি। এবং মনে রাখবা যে এই ধরনের কোশ্চেন একটাই এনাফ, যে 16 মার্কের জন্য যদি থাকে বাই চান্স, দ্বৈততা কম থাকে তুলনামূলক, বা যদি থাকে তাহলে কিন্তু এই একটাতেই 16 মার্ক থাকে। সুতরাং তুমি যদি করে আসতে পারো, এবং এটা তো মিলানোও যায়, আমাদের শুদ্ধিকরণের একটা ওয়ে আছে, সুতরাং এই ধরনের কোশ্চেন করতে পারলে কিন্তু তুমি একদম ছাকা 16 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই আজকের আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে দ্বৈতকরণ। তাহলে ধরো আমরা একটা কোশ্চেন দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের এখানে করি, আমাদের একটা সর্বোচ্চকরণ, একটা শর্ত দেওয়া আছে, সর্বোচ্চকরণ, বা এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক। কি দেওয়া আছে, প্রফিট সমান 14x1 প্লাস হচ্ছে 12x2
প্লাস হচ্ছে 18 x3। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চকরণ বা উদ্দেশ্যমূলক অপেক্ষক। আর বাধা শর্ত বা সীমা শর্ত কি দেওয়া আছে, কিছু বাধা শর্ত বা সীমা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে 2x1 প্লাস x3 প্লাস x2 হবে x2 প্লাস হচ্ছে x3, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, আর একটা হচ্ছে x1 প্লাস x3 প্লাস 3x3 is less than equal 4। আর অঋণাত্মকীয় কিছু শর্ত আছে, অঋণাত্মকীয় কিছু শর্ত আছে, সেটা হচ্ছে x1 x2 x3 অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল কি হবে 0। এখন এটা তোমাকে কিভাবে সলিউশন করতে হবে, দ্বৈতকরণ। যদি উল্লেখ না থাকে, এটা এই কোশ্চেন সেম কোশ্চেন বলতে পারে এটা জ্যামিতিক পদ্ধতিতে করো, এই কোশ্চেন সেম কোশ্চেন তোমাকে বলে দিলে বলো যে ধরো সিমপ্লেক্স পদ্ধতিতে করো, আবার এটাকে বললো দ্বৈতকরণ। আমরা এই ধরনের সমস্যা কিন্তু আগে সলভ করেছি, বাট এটার পার্থক্য হচ্ছে এটা উল্লেখ করে দিয়েছে দ্বৈতকরণ। এখন তাহলে আমরা একটু চলে যাই আমাদের, আমরা একইভাবে আগে যেরকম আমরা স্টেপ দিয়ে করেছিলাম, আমরা এই কোশ্চেনও আমরা স্টেপ দিয়ে করবো বুঝার খাতিরে। আর যখন তুমি বেশি এক্সপার্ট হয়ে যাবে তখন স্টেপ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের যেই প্রবলেমটা। তাহলে স্টেপ 1, স্টেপ 1 এ যে কাজটা করব আমরা, এই যে আমাদের সর্বোচ্চকরণ, আমি বলছিলাম যে যে কোনো সর্বোচ্চকরণের পিছনে কি আছে, একটা সর্বনিম্নকরণও আছে। অর্থাৎ তুমি যদি খরচ সর্বনিম্ন না করো তাহলে কখনোই কিন্তু আমাদের কি হবে না, এই প্রফিট সর্বোচ্চ হবে না। তাহলে এই জিনিসটার সর্বোচ্চকরণ প্রবলেমটা কি হবে, তাহলে এই যে যে প্রবলেমটা দেওয়া আছে এটাকে বলা হয় প্রাইমাল সমস্যা বা প্রাইমারি সমস্যা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমাল, আমি এটাকে একটা নাম দিতেছি প্রাইমাল। যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রাইমাল সমস্যা। তাহলে সমস্যাটা কি, যে পাই সমান 14x1 প্লাস 12x2 প্লাস 18x3। তারপরে সীমা শর্ত কি কি দেওয়া আছে, এটা আমার লেখার প্রয়োজন ছিল না, তাও আমি যেহেতু স্টেপ দিয়ে করাচ্ছি এই কারণে আমি দেখাচ্ছি। তারপরে সীমা শর্ত কি কি দেওয়া আছে, 2x1 x2 x3 is less than equal to, আমি এখানে আরেকটা যে প্রবলেম সেটাও দেখাবো। সীমা শর্ত হচ্ছে এটা, আরেকটা কি x1 প্লাস x3 প্লাস 3x3 is less than equal 4, আরেকটা হচ্ছে অঋণাত্মকীয় শর্তটা কি, সেটা হচ্ছে x1 x2 x3 is greater than equal 0। এই যে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্রাইমাল সমস্যা। ঠিক আছে, এটা আমরা সলিউশন করব, সমস্যা নেই। বাট এটা ডুয়াল সমস্যাটা আমাদের নামেই পরিচয় দ্বৈতকরণ। তাহলে এটা ডুয়াল যে সমস্যা, অর্থাৎ কি সর্বনিম্নকরণ করব, তাহলে এই ক্ষেত্রে তোমাকে একটু ট্রিক্স ফলো করতে হবে। ট্রিক্সটা কি, সেটা হচ্ছে এই যে 14 12 18 এই যে সহগগুলি আছে না, যে কয়টা তোমার এখানে পার্ট হবে ওই কয়টা আমাদের যে পরবর্তী ডুয়াল সমস্যাটা হবে ওই কয়টা আমাদের কি হবে, সীমা শর্ত হবে। এবং ওই ক্ষেত্রে তুমি সীমা শর্ত কি লিখবা, এই পাশে তুমি লিখবা 14, এই পাশে হচ্ছে 12, এই পাশে হচ্ছে 18। অর্থাৎ এই 14 12 18 কে তুমি এই পাশে লিখলা। ঠিক আছে, একটু ট্রিক্স ফলো করবা। আর হচ্ছে এখানে কি আছে 2 আর 4, এখানে আছে 2 আর 4, তাহলে এখানে সি সমান কি হবে, এখানে সহগগুলি হবে 2 আর 4। দেখো একটু ট্রিক্সটা ফলো করো, 2 4 কে আমি উপরে নিলাম আর 14 12 18 কে আমি নিচে নিলাম। ঠিক আছে, এখন এখানে আমরা কি করতেছি, সর্বনিম্নকরণ করতেছি। তাহলে সর্বনিম্নকরণে আর সর্বোচ্চকরণের কিন্তু এখানে আমাদের চলকগুলি কিন্তু এক হবে না। যেমন এখানে চলক x1 x2 x3,
আমরা কি সর্বোচ্চকরণ করি, এখানে প্রফিট সর্বোচ্চকরণ করি। তাহলে এই সর্বোচ্চকরণের যে চলক আর সর্বনিম্নকরণের চলক কিন্তু এক হবে না। তাহলে চলকগুলি আমি এখানে কি ধরে নিচ্ছি, একটা হচ্ছে ধরো y1 আর একটা হচ্ছে y2। তুমি এখানে অনেক জায়গায় z1 z2 ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এতটুকু হইল। তাহলে এখন সীমা শর্তগুলি কি হবে? তাহলে সীমা শর্ত যেই বিষয়গুলি হবে সেটা হচ্ছে তুমি ফার্স্টে এখানে y1 y2 বসাও, এখানে y1 y2 বসাও, এখানে y1 y2 বসাও। এখানে দেখো, এখানে ফার্স্টে এখানে x1 বরাবর কি আছে 2 আর 1 সহগ যেটা, তাহলে এখানে 2 বসাও, এখানে 1 বসাও, প্লাস দিয়ে দাও। আর এখানে চিহ্নটা কি হবে, বিপরীত চিহ্ন হবে, এখানে হবে গ্রেটার দ্যান ইকুয়াল, সব জায়গায় হবে গ্রেটার দ্যান ইকুয়াল। আমরা জানি যে সর্বনিম্নকরণের ক্ষেত্রে বাধা শর্ত যেগুলো হয় সেগুলো হয় গ্রেটার দ্যান ইকুয়াল। একইভাবে এখানে y1 এর সাথে কি হবে 1, x2 হবে। তাহলে x2 এর সাথে এখানে সহগগুলি কি কি আছে 1 আর 1, তাহলে এখানে কিছু দেওয়া দরকার নাই, y1 প্লাস y2 হবে। একইভাবে x এর সাথে কি কি আছে এখানে 1 আর 3, তাহলে এখানে 1 আর এখানে 3। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ডুয়াল সমস্যা। এটা হচ্ছে আমাদের ডুয়াল সমস্যা, এগুলো হচ্ছে আমাদের সীমা শর্ত, এগুলো হচ্ছে আমাদের সীমা শর্ত। আর অঋণাত্মকীয় শর্তগুলি কি? অঋণাত্মকীয় শর্ত হচ্ছে y1 আর y2, এখানে চলকগুলি হচ্ছে y1 আর y2, এটা অবশ্যই কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে। দেখো স্টেপ 1 এ আমরা প্রাথমিক সমস্যাকে ডুয়াল সমস্যায় রূপান্তর করে ফেললাম, অর্থাৎ এই যে আমাদের প্রাথমিক যে আমরা সর্বোচ্চকরণ সেটারই সর্বনিম্নকরণ শর্তটা কি হবে, এটা হবে। তাহলে এখানে কিছু ট্রিক্স আমি আবার একটু বলতেছি কি করেছি। দেখো এখানে এই 14 12 18 এটাকে নিচে নামাইছি, ঠিক আছে, এটা রো বরাবর ছিল, এটাকে কলাম বরাবর নামাই ফেলছি। আর এই 2 আর 4 এটাকে কোথায় নিয়েছি, উপরে, এটা কলাম বরাবর ছিল, এটাকে সারি বরাবর নিয়েছি উদ্দেশ্যমূলক অপেক্ষকে। এরপরে দেখো এখানে যে চিহ্নটা এখানে লেস দেন ইকুয়াল, বা এখানে সবগুলি কি হবে গ্রেটার দেন ইকুয়াল, এটা একটা। আর একটা হচ্ছে এখন নতুন যে চলকটা সেটার নাম কি দিব, একটা হচ্ছে y1 আর একটা y2 দিয়ে আমি উদ্দেশ্যমূলক অপেক্ষক কমপ্লিট। এখন আসছে বাধা শর্ত। বাধা শর্তগুলি কি কি হবে, এখানে দেখো x1 এর সাথে সহগ কি কি আছে 2 আর 1, তাহলে 2 আর 1 দিয়ে আমি এটাকে প্রথম বাধা শর্ত হয়ে গেল। এরপরে 2 নম্বর বাধা শর্তটা কি হবে, দেখো x2 এর সাথে 1 আর 1 আছে, তাহলে y1 প্লাস y2, দ্বিতীয় বাধা শর্ত শেষ। আর তৃতীয় বাধা শর্তটা কি x এর সাথে 1 আর x এর সাথে এখানে 3, তাহলে 1 আর 3 দিয়ে আমাদের তৃতীয় বাধা শর্ত শেষ। আর লাস্টে হচ্ছে অঋণাত্মকীয় শর্ত, সেটা কি y1 y2 is greater than equal 0। তাহলে আমাদের প্রাথমিক সমস্যা থেকে আমরা ডুয়াল প্রবলেম তৈরি করে ফেলেছি। এখন তাহলে আমরা স্টেপ 2 তে যেতে পারি। তাহলে আমি এই পাঁচটা মুছে ফেলবো। এখন হচ্ছে আমরা স্টেপ 2 তে যাব। দেখো আমরা যখন সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ করেছিলাম, আমরা স্টেপ 2 তে কি করছিলাম, একটু খাতা উল্টাও দেখো, সেখানে কিন্তু আমরা কি করছি, বাধা শর্ত যেগুলো আছে সেগুলোর বাধাগুলি দূর করছিলাম, অর্থাৎ সারপ্লাস ভেরিয়েবল বা স্ল্যাক ভেরিয়েবল কি করছিলাম, সেখানে যোগ বিয়োগ করে যেটা হয় সেটাকে আমরা লিখছিলাম। তাহলে পরবর্তী আমাদের এই স্টেপ 2 তে যেটা কাজ, আমরা একটা হচ্ছে প্রাইমাল সমস্যা, একটা প্রাইমাল আর একটা হচ্ছে ডুয়াল। তাহলে দুই ক্ষেত্রে আমরা কি করব, এখানে সীমা শর্ত যেগুলো আছে সেগুলোর বাধাগুলো আমরা দূর করব। তাহলে এখানে বাধাগুলো কি, এই যে লেস দ্যান ইকুয়াল, এটাকে দূর করতে গেলে আমি কি লিখব, 2x1 x2 x3। কোন পার্টটা এখানে ছোট, এই পার্টটা ছোট, তাহলে এটার সাথে কিছু যোগ করলে কিসের সমান হবে, 2 এর সমান হবে। তাহলে এটাকে আমি নাম দিলাম s1 = 2। একইভাবে x1 x2 3x3 s2 ইকুয়াল কত, 4। কমপ্লিট হয়ে গেল। আর ডুয়াল সমস্যার ক্ষেত্রে কি হবে, এটা আমাদের ডুয়াল প্রবলেম। দেখো এই পার্টটা কিন্তু আমাদের বড়, তাহলে এটা থেকে নিশ্চয়ই কিছু বিয়োগ করলে কিসের সমান হবে,
14 সমান হবে। তাহলে এটা কি লিখতে পারি 2y1 প্লাস y2 মাইনাস l1 ইকুয়াল হচ্ছে 14। এক নাম্বার শেষ। y1 প্লাস y2 মাইনাস l2 ইকুয়াল হচ্ছে 12। দুই নাম্বার বাধা শর্ত শেষ। আর একটা হচ্ছে y1 প্লাস 3y2 মাইনাস l3 ইকুয়াল হচ্ছে 18। তাহলে 3 নাম্বার বাধা শর্ত আমাদের শেষ। অর্থাৎ এখানে আমরা অনেকটা সিমিলার করতেছি, কিন্তু এখানে এট এ টাইম দুইটা জিনিস আমি করতেছি। একটা হচ্ছে প্রাইমাল সমস্যা আর একটা ডুয়াল সমস্যা, অর্থাৎ একটা সর্বোচ্চকরণ একটা সর্বনিম্নকরণ। তাহলে স্টেপ 2 এর কাজ আমাদের কমপ্লিট। স্টেপ 2 এর কাজ আমাদের কমপ্লিট। এখন একটু খেয়াল করো, স্টেপ 3 তে আমরা কি করছিলাম? আমাদের যে স্ল্যাক ভেরিয়েবল বা হচ্ছে সারপ্লাস যে ভেরিয়েবল সেগুলোকে বাম পাশে রেখে বাকি সবগুলোকে আমরা কি করছিলাম? ডান দিকে নিয়ে গেছিলাম। তাহলে পরবর্তী কার্যক্রম আমরা কি করব? এই S1 S2 কে শুধুমাত্র বাম পাশে রাখবো, বাকি সবগুলোকে কি করব? আমরা ডান দিকে নিয়ে যাব। L1 L2 L3 এটাকে বাম দিকে রেখে বাকি সবগুলোকে ডান দিকে নিয়ে যাব। তাহলে দেখো স্টেপ 2 সরি এটা স্টেপ 3 হবে। আমি আর প্রাইমাল সমস্যা লিখতেছি না। কি করব আমরা? এখানে S1 এখানে বাম পাশে রাখলে এই 2x1 কে ডান দিকে নিলে হবে -2x1, x2 কে এদিকে নিলে হবে x2। একইভাবে 4 মাইনাস এখানে কি হবে? সরি একটা বাদ পড়েছে, -x3। একইভাবে 4 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস 3x3। অর্থাৎ এখানে সারপ্লাস স্ল্যাক ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোকে বাম পাশে রেখে বাকি সবগুলিকে আমি ডান দিকে নিয়ে গেলাম। একইভাবে এই ক্ষেত্রে কি হবে? ফার্স্টে হবে -l1 কে বাম পাশে রাখলে বাকি কি হবে? 14 মাইনাস 2y1 মাইনাস y2 মাইনাস l2 সমান 12 মাইনাস y1 মাইনাস y2 মাইনাস l3 সমান 18 মাইনাস y1 মাইনাস 3y2। তাহলে স্টেপ 3 এ যেটা করলাম আমরা স্ল্যাক ভেরিয়েবল বা সারপ্লাস যে ভেরিয়েবলগুলো আছে এগুলো স্ল্যাক ভেরিয়েবল, এগুলো সারপ্লাস ভেরিয়েবল, এগুলোকে বাম দিকে রেখে বাকি সবগুলোকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাবো। তাহলে স্টেপ 3 এর কাজ আমাদের কমপ্লিট। আমাদের স্টেপ 3 এর কাজ কমপ্লিট। এখন আমরা স্টেপ 4 টাই পাশে করব। এখন হচ্ছে আমাদের স্টেপ 4 এর কাজটা এখানে করব। স্টেপ 4 এ যেটা করব আমরা সবার খেয়াল আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে স্টেপ 4 এ গিয়ে আমরা কি করছিলাম? এখন এই ফরম্যাটে আমরা এর মধ্যে অর্থাৎ এই কাঠামোর মধ্যে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষককে নিয়ে আসব। তাহলে দেখো এখানে S1 S2 আছে, এই বরাবর আমরা কি লিখব? এখন প্রফিট বাই। তাহলে এই বরাবর আমরা প্রফিটকে লিখব। তাহলে প্রফিট ফাংশনটা কি দেওয়া আছে? ফার্স্টে দেখবা যে এই 2 4 বরাবর এটার কোনো মান দেওয়া নাই। তাহলে এই বরাবর তুমি কি করবা? এখানে 0 ধরে নিবা। আর বাকি মানগুলি কি কি আছে? 14x1 প্লাস হচ্ছে 12x2 প্লাস হচ্ছে 18x3। একইভাবে এখানে S1 সমান কি লিখতে পারো? দেওয়া আছে 2 মাইনাস 2x1 মাইনাস x2 মাইনাস x3। একইভাবে S2 সমান কি লিখতে পারি? 4 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস 3x3। আচ্ছা, আমার এখানে ডুয়াল সমস্যা করার জায়গা নাই, আমি এটাকে ফার্স্টে প্রাইমাল সমস্যাটা এখানে করলাম। এখন হচ্ছে আমরা ডুয়াল প্রবলেমটা করব স্টেপ 4 এ। এখন তাহলে নিচে আমরা ডুয়াল প্রবলেমটা করি। তাহলে ডুয়াল প্রবলেমে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষকটা কি ছিল?
সি সমান ফার্স্টে এই বরাবর দেখো 14 12 18 ওই বরাবর এটার কোনো মান দেওয়া নাই, তাহলে এই বরাবর আমরা কি করব, এটাকে 0। আর পরের মানগুলো কি দেওয়া আছে, একটা হচ্ছে 2y1 আর একটা হচ্ছে 4y2। আর এই ফাংশনগুলো আমরা লিখে ফেলবো, সেটা হচ্ছে -l1 সমান 14 2y1 y2 -l2 সমান 12 y1 y2 l3 সমান 18 y1 3y2। দেখা যাচ্ছে আশা করি। তাহলে দেখো 4 নাম্বার স্টেপে আমরা আমাদের উদ্দেশ্যটা কি, ম্যাট্রিক্স ফরম্যাটে আমরা সাজাবো। সেই কারণে আমরা কি করলাম, এই স্টেপ 4 এ গিয়ে এই ফরম্যাটের মধ্যে আমরা এই উদ্দেশ্যমূলক অপেক্ষককে নিয়ে আসছি এবং ওই স্থির চলক বা স্থির মান বরাবর ওটার মানটা কি দিছি, আমরা 0 দিয়েছি। দেখো ঠিক আছে, উদ্দেশ্যটা কি, এটাকে আমি এখন ম্যাট্রিক্স ফরম্যাটে সহগ ম্যাট্রিক্স আকারে এটাকে সাজাবো। এটা হচ্ছে আমরা স্টেপ 5 এ করব। তাহলে আমি এই 5টা মুছে ফেলবো। এখন হচ্ছে স্টেপ 5। তাহলে স্টেপ 5 এ আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা এখন ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাবো। তাহলে এখানে স্টেপ 5, এখানে আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাবো। তাহলে প্রথমত আমাদের প্রাইমাল সমস্যা, আমাদের আমি সংক্ষেপে লিখতেছি, বাট এত সংক্ষেপে হয়তো তোমরা খাতায় লিখবা না, একটু ডিটেইলস করবা। তাহলে প্রাইমাল যে সমস্যাটা, সেখানে কি কি চলক আছে সেটা আমরা আগে একটু লিখে ফেলি। প্রথমে আছে এখানে পাই আছে, তারপরে এখানে s1 আছে, এখানে s2 আছে। ঠিক আছে, আমি আর একটু বাম দিকে করি যাতে এইদিকে ডুয়াল সমস্যাটা করা যায়। তাহলে দেখো এখানে কি কি প্রবলেম, একটা হচ্ছে পাই আছে, একটা পাই, আর একটা হচ্ছে s1 আর একটা হচ্ছে s2। আর এই বরাবর এটার নাম কি দিয়েছি আমি, i, স্থির মান বরাবর যে মানটা সেটা হবে i। এরপরে এখানে চলকগুলি কি আছে, x1 x2 x3। তাহলে নাম দিয়ে দিই x1 x2 x3। এখন আমরা ভিতরে মানগুলো লিখব, কি কি আছে, 0 14 12 18 2 -2 -1 -1 4 -1 -1 -3। তাহলে প্রাইমাল সমস্যাতে আমরা যে ম্যাট্রিক্স ফরম্যাট আমরা করলাম সেটা হচ্ছে এইটা, আমরা এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাইলাম। এখন এই যে আমাদের ডুয়াল যে প্রবলেম, তাহলে সেটাকে লিখি আমরা, এখন হচ্ছে ডুয়াল প্রবলেম। তাহলে ডুয়াল প্রবলেমে আমাদের এখানে কি কি আছে, ফার্স্টে আমরা লিখে ফেলি। ডুয়াল প্রবলেমে এখানে আছে c, এখানে -l1, এখানে l2, এখানে l3। আর এই বরাবর এটার মানটা কি, এই মানটা হচ্ছে আমাদের দিব i, y1 y2। মানগুলি এখন বসাই, 0 2 4, তারপরে 14 -2 -1, 12 -1 -1, 18 -1 -3। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের সমস্যা, আমাদের ডুয়াল প্রবলেমের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটাকে আমি সাজালাম। তাহলে একটা হচ্ছে প্রাইমাল সমস্যা, সেই ক্ষেত্রে পাইলাম, আর একটা হচ্ছে ডুয়াল প্রবলেম, সেটাকে সাজাইলাম। এখন দেখো লাস্টে আমি বলছিলাম যে তোমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, যখন আমরা সর্বনিম্নকরণ করেছিলাম তখন সর্বনিম্নকরণ আর সর্বোচ্চকরণের পার্থক্যটা, মূল পার্থক্যটা কি ছিল, আমরা একটা ট্রান্সফর্ম করছিলাম। অর্থাৎ এই যে আমাদের সর্বনিম্নকরণ সমস্যা, এটাকে আমরা কি করব, এখন ট্রান্সফর্ম করব বা রূপান্তর করব। অর্থাৎ এগুলি রো গুলি চলে যাবে কলামে, বা অন্যভাবে বলতে পারি
কলামগুলি চলে যাবে রোতে। তাহলে আমরা এই কার্যক্রমটাই এখন চালাবো। তাহলে আমি এখন স্টেপ 6 চলে যাব, এই পাঁচটা মুছে ফেলবো, এই পাঁচটা মুছে ফেলবো। তাহলে স্টেপ 6 কিন্তু প্রাইমাল সমস্যা নিয়ে কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেমটা হচ্ছে কি, এই ডুয়াল প্রবলেম, এটাকে আমাকে কি করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে স্টেপ 6 এ শুধুমাত্র আমরা ডুয়াল প্রবলেম নিয়ে কাজ করব। এখানে আমরা কি করব, এখন ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, আমরা ম্যাট্রিক্সটাকে ট্রান্সফর্ম করব বা রূপান্তরিত করব। কি করব এখন, তাহলে সেই রূপান্তর যখন করব খেয়াল রাখবা এই চলকগুলি যাবে হচ্ছে নিচে, দেখো খেয়াল আছে কিনা, এই i y1 y2 যাবে কি একদম ডান দিকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এই পাশে চলে আসবে i y1 y2, আর এদিকে কি চলে আসবে, এদিকে আসবে c -l1 -l2 -l3। ঠিক আছে, দেখো খেয়াল আছে তোমাদের, আমরা যখন সর্বনিম্নকরণ করেছিলাম আমরা এইভাবেই করছিলাম। আর তাহলে এখন কি করব, আমরা কলামগুলিকে রোতে বা রোগুলিকে কলামে বসাবো। তাহলে এখানে ফার্স্টের রোটা কি 0 2 4, তাহলে আমরা 0 2 4 কে এই বরাবর বসাই, 0 2 4 বসাইলাম। তারপর সেকেন্ড রোটা কি 14 -1 -2, এই -2 -1, তাহলে এখানে হবে 14 -2 -1 লিখলাম। এরপরে 3 নাম্বার রোটা কি আছে 12 -1 -1 লিখো, 12 -1 -1 লিখলাম। আর লাস্ট রো 18 -1 -3, এটাকেও লিখি 18 -1 -3। তাহলে আমাদের ট্রান্সফর্ম হয়ে গেল, অর্থাৎ আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন একটু খেয়াল করো, এই ম্যাট্রিক্সের ভিতরের যে উপাদান আর এই ম্যাট্রিক্সের ভিতরের উপাদানের মধ্যে কোনো পার্থক্য কি আছে, এখন খেয়াল করো। দেখো এখানে 0 14 12 18, 0 14 12 18, 2 -1 -2 -1 -1, 2 -2 -1 -1, 4 -1 -1 -3, 4 -1 -1 -3। দেখো দুইটা কিন্তু মিলে গেছে, দুইটার ভিতরের উপাদান কি একই। তাহলে এখন আমাদের 7 নাম্বার স্টেপে যে কাজটা করব, দুইটাকে আমরা একত্রে লিখব, একত্রে লিখব। তাহলে একত্রে লিখলে আমাদের যে প্রবলেমটা সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে স্টেপ এখন 7 এর কাজ, স্টেপ 7 এ এখন দুইটা মিলিত হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত দুইটা আলাদা আলাদা ছিল, এখন কি হবে, দুইটা একত্রিত হয়ে যাবে। কিভাবে দেখো, এটা মোছার দরকার ছিল না, আমরা এটা কি করি, এখানে কি আছে i x1 x2 x3, আমরা একটা বাড়তি জিনিস করব, সেটা কি, এই পাশটায় আমরা এই চলকগুলো লিখে দিলে আমাদের হয়ে গেল। অর্থাৎ এই পাশে কি দেওয়া আছে, এই পাশে আছে i, এই পাশে আছে y1, এই পাশে আছে y2, নিচে আছে c, এখানে -l1 -l2 -l3। তাহলে দেখো আমরা চারদিকে এটা চলকগুলো লিখতে আমাদের এরকম একটা বিষয় হচ্ছে। দেখো এটা চারদিকে চলক, এদিকে পাই s1 s2, এখানে i x1 x2 x3, এখানে i y1 y2, এখানে c -l1 -l2 -l3। চারদিকে দেখো এটাকে ঘিরে ধরছে চলকগুলি। তাহলে এটাই হচ্ছে আমাদের ডুয়াল প্রবলেম, ডুয়ালিটি। এটাকে আমরা এখন কি করব, এখন যদি তুমি পাইভট করো অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে, তাহলে এটা আমরা কোন স্টেপে করলাম, এটা 7 নাম্বার স্টেপে করলাম। আমরা এটাকে ম্যাট্রিক্সটাকে একবারে একত্রে লিখলাম, আমরা এই ম্যাট্রিক্সটাকে একত্রে লিখলাম। এখন আমরা এটা কি করব, পাইভট কার্যক্রম চালাবো। পাইভট কার্যক্রম বলতে কি বুঝি আমরা, অর্থাৎ আমরা এখানে পাইভট কলাম বের করব, পাইভট এলিমেন্ট, পাইভট রো, এরপর এটাকে নতুন একটা ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করব। যদি সেখানে সবগুলি উপরেরগুলি শুধু 0 বাদ দিয়ে বাকি সবগুলো যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার থাকবে, যদি না হয় তাহলে আবার কি করতে হবে, পাইভট কার্যক্রম চালাতে হবে। তাহলে আমরা স্টেপ 7 এ তুমি এখানে আরেকটা কাজ করে দিতে পারো, এখানে পাইভট কলাম রো এলিমেন্ট রো বের করে দিতে পারো।
তাহলে এখন আমরা স্টেপ 8 এর কাজ করব, নতুন ম্যাট্রিক্স। তাহলে নতুন ম্যাট্রিক্স করার আগে এখান থেকে আমরা কি করব, পাইভট কলামটা বের করব। তাহলে পাইভট কলাম কোনটা হবে, প্রথমে এই 0 বাদ দিয়ে বাকি তিনটার মধ্যে যেটা সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কোনটা 18, তাহলে এই বরাবর আমাদের যে কলামটা হবে সেটাই কি হবে আমাদের পাইভট কলাম। তাহলে পাইভট কলামটা কোনটা, এটা হচ্ছে আমাদের পাইভট কলাম। ক্লিয়ার? তাহলে পাইভট কলামটা হচ্ছে তৃতীয় কলামটা হচ্ছে আমাদের পাইভট কলাম। এরপরে কি বের করব আমরা, পাইভট এলিমেন্ট। তাহলে পাইভট এলিমেন্ট বের করতে গেলে প্রথমে প্রথম সারিটা বাদ দিয়ে বাকি দুইটা সারির যে প্রথম যে উপাদান, যেমন 2 কে আমরা কি দ্বারা ভাগ করব, -1। তাহলে প্রথমে 2 কে -1 দ্বারা ভাগ করব, পরম মান নিব, কত হবে 2। তারপরে 4 কে কত দ্বারা ভাগ করব, -3 দ্বারা, কত হবে 1.33। তাহলে এই দুইটার মধ্যে সর্বনিম্ন কোনটা, 1.33। তাহলে এই বরাবর আমাদের যেই এলিমেন্টটা সেটাই হচ্ছে আমাদের পাইভট এলিমেন্ট। তাহলে পাইভট এলিমেন্ট কোনটা হবে, সেটা হচ্ছে -3 পাইভট এলিমেন্ট। আর লাস্টে হচ্ছে পাইভট রো। তাহলে পাইভট রো কোনটা হবে, সেটা হচ্ছে এই পাইভট এলিমেন্ট বরাবর যেই রোটা সেটাই হচ্ছে আমাদের পাইভট রো। তাহলে এই বরাবর আমাদের যে রোটা হবে সেটাই হচ্ছে আমাদের পাইভট রো। তাহলে পাইভট রোটা হচ্ছে তৃতীয় রো, 1 2 3 নাম্বার যে রোটা সেটাই হচ্ছে আমাদের পাইভট রো। তাহলে আমাদের এখানে পাইভট কার্যক্রম চালানো শেষ। এখন আমরা নতুন ম্যাট্রিক্সে রূপান্তর করব। তাহলে স্টেপ 8, তাহলে পরবর্তী স্টেপ 8 এর যে কাজ সেটা হচ্ছে আমরা নতুন ম্যাট্রিক্সে রূপান্তর করব। এখন নতুন ম্যাট্রিক্স রূপান্তরের সময় আমাদের প্রথম যেই বিষয়টা ছিল সেটা হচ্ছে চলক কি করবে, পাইভট কলাম আর রো বরাবর যে চলকগুলি আছে সেগুলো কি করবে, স্থান পরিবর্তন করবে। ঠিক আছে? তাহলে আমাদের এই নতুন ম্যাট্রিক্স করার সময় আমরা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কি করছিলাম, সেখানেও স্থান পরিবর্তন করছি, সর্বনিম্নকরণ সেখানেও করছি। এখন দুইটা যেহেতু একই সাথে ঘটেছে তাহলে এখানে কি করবে একবারে, অর্থাৎ এখানে সর্বনিম্নকরণের ক্ষেত্রে সেখানেও পরিবর্তন হবে, আবার সর্বোচ্চকরণ যেখানে সেখানেও কি হবে, স্থান পরিবর্তন করবে। কারণ এটা তো আসলে ডুয়াল প্রবলেম। তাহলে এখানে শুধুমাত্র তুমি একটা সাইড করবে আর একটা সাইড যে করবা না তা কিন্তু না। তাহলে এখানে চতুর্দিকে তোমাকে কি করতে হবে, এখানে চলক স্থান পরিবর্তন করবে। তাহলে আমরা দেখি কিভাবে পরিবর্তনটা হয়, সেই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে আমরা একটু দেখি কিভাবে স্থান পরিবর্তন। তাহলে পাইভট আমরা আগে সর্বোচ্চকরণের ক্ষেত্রে দেখি। পাইভট কলাম বরাবর কি এখানে আছে x3 আর এখানে কি আছে s2। তাহলে এই s2টা কোথায় যাবে, x3 বরাবর x3টা এখানে আসবে। তাহলে আমরা লিখে ফেলি, এখানে আসবে হচ্ছে s2 আর এখানে আসবে কি x3, আর বাকি সবগুলো একই থাকবে, পাই s1 আর এখানে হচ্ছে i x1 x2। এটা হচ্ছে আমরা সর্বোচ্চকরণের ক্ষেত্রে বললাম। আর সর্বনিম্নকরণের ক্ষেত্রে এখানে কি কি এখানে আছে, অর্থাৎ কলাম বরাবর আছে L3 -L3 আর রো বরাবর কি আছে y2। তাহলে এরা কি করবে, স্থান বদল করবে, y2 আর L3। তাহলে y2 বরাবর কি আসবে L3 আর এখানে L3 বরাবর আসবে কি y2। বাকি সবগুলো একই থাকবে, c -L1 -L2 আর উপরেও তাই, এখানে হবে i y1।
দেখো এখানে এই x3 আগে এখানে ছিল আর s2 এদিকে ছিল, স্থান পরিবর্তন করলো। আর এখানে y2টা এখানে ছিল আর l3টা এখানে ছিল, স্থান পরিবর্তন করলো। আগে যেখানে একটা প্রবলেমের ক্ষেত্রে আমরা একবার চেঞ্জ করতাম, আর এখানে কি করতে হবে, দুইবার চেঞ্জ করতে হবে। প্রবলেমটা হচ্ছে বা এখানে মূল পার্থক্যটা হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে এখন বাকিটা তোমরাও পারবা। সেটা কি, প্রথমে কে চেঞ্জ হবে, আমাদের যে নেতা নির্বাচিত হয়েছিল সে আগে কি করবে, তার রূপ বদল করবে, অর্থাৎ -3 সে তার উল্টানো মান নিবে। তাহলে -3 এর উল্টানো মানটা কি, -1/3। একটা সূত্র অ্যাপ্লাই শেষ। এরপর রো বরাবর মানগুলো কি হবে, যেমন 4 এর বেলায় এটার বিপরীত চিহ্ন নিব -4। তাহলে -4 কে -3 দ্বারা ভাগ করব, কি হবে 4/3 হইল -1। তাহলে -1 হবে না, এটা বিপরীত চিহ্ন কি হবে 1। তাহলে 1 কে -3 দ্বারা ভাগ করলে -1/3। একইভাবে -1 এটাও তাই, -1/3 হইল। তাহলে দুইটা সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন কলাম বরাবর মান, ফার্স্টে আছে 18। 18 কে -3 দ্বারা ভাগ করলে কি হবে, 18 কোনো আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে আশা করি। আমাকে কি দেখা যাচ্ছে, একটু কমেন্ট করো সবাই। কথা শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। তাহলে কি করলাম আমরা, আমরা এখানে হচ্ছে আমাদের যে পাইভট এলিমেন্ট, আমাদের যে নেতা নির্বাচিত হয়েছে সে কি করবে, যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় সে আগে রূপ চেঞ্জ করবে, তার উল্টানো মান নিবে। আর রো বরাবর মানগুলি কি হবে, রো বরাবর যে মানগুলো তার বিপরীত চিহ্নকে আমরা কি করব, পাইভট এলিমেন্ট দ্বারা ভাগ করব। তাহলে সেটাও করে ফেললাম। আর কলাম বরাবর মানগুলি কি হবে, তার চিহ্ন চেঞ্জ হবে না, যেমন 18 18ই থাকবে, এটাকে -3 দ্বারা ভাগ করব। তাহলে 18 কে -3 দ্বারা ভাগ করলে কি হবে, -6। তাহলে এখানে প্রথম কলাম বরাবর যে মানটা হবে সেটা হচ্ছে -6। এরপরে -1 কে -3 দ্বারা ভাগ করলে কি হবে, 1/3। তাহলে দ্বিতীয় মানটা 1/3। তাহলে আমাদের দেখো তিনটা সূত্র অ্যাপ্লাই করা শেষ, একটা এলিমেন্ট, একটা রো বরাবর আর একটা কলাম বরাবর। এখন হচ্ছে বাকি সদস্যরা কি হবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাকি সদস্যগুলো কি হবে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে হচ্ছে জিরোর ক্ষেত্রে, তাহলে কি হবে, এখানে জিরোর ক্ষেত্রে জিরোর তাহলে পুরাতন উপাদান। এখন জিরো থেকে তুমি পাইভট কলাম আর রো বরাবর দিক এখানে তাকাবা। তাহলে কলাম বরাবর তাকালে এখানে কি দেখা যাচ্ছে 18, আর রো বরাবর তাকালে কি হবে 4। তাহলে এই 18 আর 4 কে তুমি গুণ দিবা, কি দ্বারা ভাগ করবা, এলিমেন্ট দ্বারা। এখানে এলিমেন্টটা কত, -3। তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, 3 6 18, 4 6 24। তাহলে প্রথম মানটা হচ্ছে 24। ঠিক আছে, তাহলে প্রথম মানটা হচ্ছে আমাদের 24। এরপরে আমরা দেখি এই দুইটা মান যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায় তাহলে তোমার অ্যানসার কিন্তু এখানেই থাকবে। তাহলে তুমি একটু কি পাবা, উৎসাহ পাবা যে হ্যাঁ বাকিটা করে ফেলি দ্রুত। তাহলে এখানে পরবর্তী আমাদের যে কাজটা করব, আমরা এই দুইটা মান বের করি, 14 আর 12। তাহলে 14 এর ক্ষেত্রে কি হবে, এখান থেকে কলাম আর রো বরাবর কি কি মান দেখা যায়, এখানে 18 কলাম বরাবর আর রো বরাবর হচ্ছে -1।
তাহলে এই দুইটা মানকে তুমি গুণ দাও আর পাইভট এলিমেন্ট দ্বারা ভাগ করো, কি হবে মাইনাস মাইনাস কাটা 3 6 18, 14 থেকে 6 বাদ দিলে কত 8। তাহলে এই মানটা কিন্তু নেগেটিভ আসতেছে না, মানে তোমার অ্যান্সার কিন্তু এখানে থাকবে না, তোমাকে আরেকবার কি করতে হবে নতুন ম্যাট্রিক্স করতে হবে। যাই হোক যেহেতু করতেই হবে তাহলে আমরা বাকিগুলো একটু করি। এখানে 12 এর ক্ষেত্রে কি হবে 12 মাইনাস কি কি মান দেখা যায় 18 আর -1, তাহলে 18 আর হচ্ছে -1, এটাকে -3 দ্বারা ভাগ করব, মাইনাস মাইনাস কাটাকাটি 3 6 18, 12 থেকে 6 বাদ দিলে 6, তাহলে এই মানটা হচ্ছে 6। তারপরে আরো কি কি মান আছে বাকিগুলো একটু বের করি আমরা। যেমন 2 এর ক্ষেত্রে কি হবে 2 মাইনাস কি কি মান দেখা যায় কলাম আর রো বরাবর -1 4, তাহলে -1 আর 4 কে বসাও ডিভাইডেড বাই পাইভট এলিমেন্ট, মাইনাস মাইনাস কাটা, তাহলে এটা লসাগু নিচে 3 3 গুণে 6, 2 ডিভাইডেড বাই 3, তাহলে এই মানটা হবে 2 ডিভাইডেড বাই 3। আর দুইটা মান আছে আরো বের করে ফেলি আমরা। দুইটা মান কি কি -2 এর ক্ষেত্রে, তাহলে -2 এর ক্ষেত্রে কি কি মান দেখা যায় -1 -1, তাহলে -1 আচ্ছা দুইটাকে করে দেই তাও ডিভাইডেড বাই -3 কাটাকাটি করি আমরা, এখানে লসাগু 3 3 গুণে 6, তাহলে -5 ডিভাইডেড বাই 3, এই মানটা হবে -5 ডিভাইডেড বাই 3। আর লাস্টের যে মানটা -1 কি হবে এখানে -1 এর ক্ষেত্রে, -1 এর ক্ষেত্রে এখানে কলাম বরাবর -1 রো বরাবর -1, তাহলে -1 ডিভাইডেড বাই -3, মাইনাস মাইনাস কাটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে এই মানটা হবে -2 ডিভাইডেড বাই 3, এই মানটা হবে -2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা নতুন ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের এখানে রেজাল্ট নাই। কেন নাই? কারণ এই 24 বাদ দিয়ে বাকি তিনটা মান কিন্তু এখানে নেগেটিভ না, যদি নেগেটিভ হইতো আমাদের রেজাল্ট এখানেই থাকতো। তাহলে যেটা আমাকে করতে হবে এই ম্যাট্রিক্সটাকে আবার নতুন ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে, অর্থাৎ তোমাকে পাইভট কার্যক্রম আবার চালাতে হবে। তাহলে আমরা এটা মুছে ফেলি। আমরা এখানে একটা কাজ করব, যেহেতু এখানে রেজাল্ট নাই আমরা এখানে পাইভট কলাম সংক্ষেপে লিখতেছি আমি, পাইভট এলিমেন্ট আর একটা হচ্ছে পাইভট রো, এই তিনটা জিনিস আমরা এখানে বের করে দিব। তাহলে পাইভট কলামটা কি হবে এই 24 বাদ দিয়ে বাকি তিনটার মধ্যে যেটা সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ কোনটা 8, তাহলে এই বরাবর আমাদের যে কলামটা সেটাই হচ্ছে আমাদের পাইভট কলাম। তাহলে পাইভট কলামটা কি হবে সেকেন্ড, দ্বিতীয় যে কলামটা সেটাই হচ্ছে আমাদের পাইভট কলাম। আমি একটু দাগ দিয়ে দেই, এটা হচ্ছে 8 -5 ডিভাইডেড বাই 3 -1 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে আমাদের পাইভট কলাম। এখন আমরা এলিমেন্ট বের করব কিভাবে, সেটা হচ্ছে এই 2 ডিভাইডেড বাই 3 কে আমরা -5 ডিভাইডেড বাই 3 দ্বারা ভাগ করব এবং সেটার পরম মান নিব। তাহলে প্রথমে কি আছে 2 ডিভাইডেড বাই 3 আর নিচে কি আছে -5 ডিভাইডেড বাই 3, এটার পরম মান নিলে কি হবে 2 ডিভাইডেড বাই 3 3 ডিভাইডেড বাই 5, এখানে হবে 2 ডিভাইডেড বাই 5 2 ডিভাইডেড বাই 5, আর এখানে কি আছে 4 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই -1 ডিভাইডেড বাই 3, এটার পরম মান নিব। তাহলে 4 ডিভাইডেড বাই 3 3 ডিভাইডেড বাই 1 কাটাকাটি করলে কত এখানে 4। অবভিয়াসলি এই দুইটার মধ্যে 2 ডিভাইডেড বাই 5 আর 4 এর মধ্যে কোনটা সর্বনিম্ন, 2 ডিভাইডেড বাই 5 হচ্ছে সর্বনিম্ন। তাহলে এই বরাবর আমাদের যে এলিমেন্টটা তাহলে সেটাই হবে আমাদের পাইভট এলিমেন্ট। তাহলে আমাদের পাইভট এলিমেন্টকে নির্ধারিত হবে -5 ডিভাইডেড বাই 3, এবং ওই বরাবর আমাদের পাইভট এলিমেন্ট বরাবর আমাদের যেই রোটা হবে সেটাই হচ্ছে আমাদের পাইভট রো। তাহলে আমাদের পাইভট রোটা কোনটা হবে, এটা হচ্ছে দ্বিতীয় যে রোটা সেটাই হচ্ছে আমাদের পাইভট রো। আমরা এগুলো মুছে ফেলি। এখন আমরা স্টেপ 9, অর্থাৎ আমরা এগেইন নতুন ম্যাট্রিক্স তৈরি করব। আমাদের পাইভট কার্যক্রম চালানো শেষ, এখন আমরা নতুন ম্যাট্রিক্স চলে যাই। তাহলে এটা হচ্ছে স্টেপ 9।
তাহলে নতুন ম্যাট্রিক্স করতে গেলে আমাদের যেই কাজটা করতে হয়, আমাদেরকে চলক কি করতে হয়, আগে চেঞ্জ করতে হয়। তাহলে একটু দেখি আমরা যে আমরা কি কি চলক এখানে চেঞ্জ করতে পারি। দেখো এখানে আগে সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিই। তাহলে এখানে কলাম বরাবর কি আছে x1, আর এখানে রো বরাবর s1। এই দুটাকে আমি কি করব, এখন স্থান বদল করব। তাহলে s1 বরাবর কি আসবে, x1, আর ওখানে x1 বরাবর কে যাবে, s1। বাকি সবগুলো একই থাকবে, বাকি সবগুলো একই থাকবে। এখানে পায়ের জায়গায় থাকবে, এখানে x3 তো ছিলই। আর এখন আমরা সর্বনিম্নকরণের ক্ষেত্রে যাই। সর্বনিম্নকরণের কলাম বরাবর কে ছিল, -l1, আর রো বরাবর কি আছে, y1। তাহলে এই y1 আর l1 অবস্থান চেঞ্জ করবে। তাহলে এখানে হবে -y1, আর ওখানে y1 বরাবর কে যাবে, l1। বাকি সবগুলো একই থাকবে। তাহলে আমাদের চলক পরিবর্তন করা শেষ। এখন আমরা নতুন ম্যাট্রিক্সে যাই। তাহলে নতুন ম্যাট্রিক্স করতে গেলে প্রথমে কি, তুমি নতুন গভর্নমেন্ট করবা। কে আগে তার রূপ চেঞ্জ করবে, ওই যে আমাদের নেতা, অর্থাৎ -5/3। সে কি করবে, তার উল্টানো মান নিবে। তার উল্টানো মান কি আমরা জানি, -3/5। -5/3, এটার উল্টানো মান হচ্ছে -3/5। ঠিক আছে, এখন রো বরাবর মানগুলো যেগুলো আছে সেগুলো লিখে দিই। যেমন 2/3, তার বিপরীত মান কি, -2/3। এটাকে কি দ্বারা ভাগ করব, -5/3। কি হবে, 2/3, 5, 3/5। কাটাকাটি করলে কত হবে, 2/5। তাহলে এই মানটা হবে 2/5। তাহলে পরের যে মানটা হবে সেটা হচ্ছে 2/5। ঠিক আছে, আমরা এই কার্যক্রমটা জানি। আমি আর এত ডিটেইলস করাচ্ছি না, আমি মানগুলি একটু বসাই। মানগুলি হচ্ছে -3/5, -2/5, 1/5, -6/15, -1/5, 1/5, এটা হচ্ছে 6/5, 136/5, -24/5। তারপর এটা হচ্ছে 14/5, আর এটা হচ্ছে -22/5। এটা হচ্ছে আমরা ওই আমরা নতুন ম্যাট্রিক্সে রূপান্তর করলে এই উপাদানগুলো হবে। একটু লিখে নাও, তোমরা নিজেরা একটু ট্রাই করবা। কিন্তু দেখো এখানে কিন্তু এগেইন সবগুলো মান কিন্তু নেগেটিভ আসে নাই। তাহলে প্রবলেমটা কি, এখানে আমাকে কি করতে হবে, পুনরায় আবার কি করতে হবে, পাইভট কার্যক্রম চালাতে হবে এবং নতুন ম্যাট্রিক্স আবার সাজাইতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আমি এখন এই কাজটা আমি আশা করি তোমরা পারবা এখন। অর্থাৎ নতুন ম্যাট্রিক্সে আমি একটু লিখে দিচ্ছি ইয়াটা। তাহলে এখানে যদি আমাদের এই তিনটা নেগেটিভ না হয়, তাহলে আমাকে কি করতে হবে, পুনরায় পাইভট কার্যক্রম চালাতে হবে এবং নতুন ম্যাট্রিক্স করতে হবে। ওই ক্ষেত্রে এটা হবে স্টেপ 10। বা সবসময় যে স্টেপ 10 এ যেতে হবে তা না, অনেক সময় দেখা গেছে এখানে রেজাল্ট হয়ে যেতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমি একটু লাস্টের বিষয়টা, মানে রেজাল্টটা কিভাবে নিবা সেটা একটু দেখাবো। সেটা হচ্ছে এটাকে যদি রূপান্তর করো,
দেখো একদম লাস্টে গিয়ে, অর্থাৎ এটাকে যদি আবার তুমি নতুন ম্যাট্রিক্সে রূপান্তর করো, তাহলে এটা হবে আমাদের নতুন ম্যাট্রিক্স। এটা তোমাদের কাজ থাকলো যে এটাকে আমরা করলে এইটা হয় কিনা, এটা তোমাদের কাজ দিলাম। এখন দেখো তুমি রেজাল্টটা কিভাবে নিবা। তাহলে এখানে স্টেপ একদম 11তে চলে আসবে, অনেক স্টেপ হয়ে যাচ্ছে, এই অঙ্কগুলো একটু বড় হবে, কিছু করার নেই। তাহলে স্টেপ 11, এখন আমরা কি করব এখানে, এখন আমরা অ্যানসার নিব যে আমাদের অ্যানসারটা কি হবে। যেমন ফার্স্টে আমাদের প্রাইমারি যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে সর্বোচ্চকরণ। তাহলে সর্বোচ্চকরণের ক্ষেত্রে আমাদের কি ছিল, ফার্স্টে প্রফিট। তাহলে এই প্রফিট সমান কি হবে, এখানে দেখাই যাচ্ছে এটা হচ্ছে 30। তারপরে এখানে x2 সমান কত, 1, আর x3 সমান কত, সেটাও হচ্ছে 1। আর বাকি যে মানগুলো অর্থাৎ x1, s1, s2 সেই মানগুলো কি হবে, 0 হবে। আমরা কখনো নেগেটিভ মান নিব না, তাহলে সেটা সমান কি হবে আমাদের 0। এটা হচ্ছে আমাদের প্রাইমারি সমস্যা। তাহলে একইভাবে আমরা এখন ডুয়ালিটি প্রবলেম যেটা করছিলাম সর্বনিম্নকরণ, তাহলে ওই ক্ষেত্রে মানটা কি হবে সেটা একটু দেখি। তাহলে c সমান কি হবে, 30, ঠিক আছে। তারপরে এখানে -y1 সমান কত, -9, তাহলে y1 সমান কি হবে, 9। একইভাবে -l1 সমান হচ্ছে -7, তাহলে l1 সমান কত, 7। একইভাবে y2 সমান কত, -3, y2 সমান -3, তাহলে y2 সমান কত, শুধু 3। আর বাকি যে মানগুলি আছে, বাকি কি কি মান আছে এখানে আমাদের, একটা হচ্ছে l2 আর একটা হচ্ছে l3, এটা হবে 0। দেখো আমাদের দুইটা প্রবলেমই কিন্তু আমরা সলিউশন পেয়ে গেছি। এখন তোমার অ্যানসার হয়েছে কিনা তুমি কি করবে, এখন ওই যে উদ্দেশ্যমূলক আবেক্ষ সেখানে তুমি এই মানগুলো বসায় দেখবা অ্যানসার হবে। যেমন আমাদের এখানে প্রাইমাল সমস্যাটা কি ছিল, প্রাইমাল সমস্যা ছিল প্রাই সমান 14x1 প্লাস হচ্ছে 12x2 প্লাস 18x3। তাহলে এখানে x1 এর মান হচ্ছে 1 আর x3 এর মান হচ্ছে 1, বাকি x1 হচ্ছে 0। তাহলে এখানে ফার্স্টে 0, 12 প্লাস 18 কত হবে, 30। দেখো এই 30 মিলে গেছে। একইভাবে সর্বনিম্নকরণের ক্ষেত্রে আমাদের যে c সমান হয়েছিল সেটা কি, সেটা হয়েছিল হচ্ছে 2y1 প্লাস 4y2, এখানে মান বসাও। y1 হচ্ছে 9 আর y2 হচ্ছে 3, 9 দোকানে 18, 3 4 12, দেখো এখানে 30। তাহলে এই 30 দেখো মিলে গেছে, এবং এটা অলওয়েজ মিলে যাবে। যদি কোনো কারণে না মিলে বুঝবা যে ভিতরে ভুল হয়েছে কোথাও। তাহলে এটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা, এটা তুমি মূল অঙ্কে করবা না, তুমি এটা মিলায় দেখবে যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। দেখতে তো খুব বেশি সময় লাগে না। তাহলে আমরা একটা মোটামুটি বড় অঙ্কই দেখছি। এরকম একটা অঙ্ক যদি থাকে তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 16 মার্ক একটা কোশ্চেনেই থাকবে। তাহলে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই হয়তো এত বড় হবে না, একটু ছোট হবে, নিজেরা একটু ট্রাই করবা যে কিভাবে করা যায়।
তাহলে আমি একটু দিয়ে দিই প্রবলেমটা, সেটা হচ্ছে সর্বোচ্চকরণ। সর্বোচ্চকরণ প্রফিট সমান 6x1 প্লাস হচ্ছে 10x2 প্লাস হচ্ছে 18x3 বাধা শর্ত যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে x1 প্লাস 2x। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সটে আমরা তাহলে যদি এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম থাকে সেটা সলভ করাবো, না হলে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। অর্থাৎ আমাদের চূড়ান্তকরণ বা অন্য জায়গায় যে ইয়াগুলো আছে কিছু ল্যাকিং সেগুলো আমরা সলভ করব। আমাদের ম্যাট্রিক্সও আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক, ওখানে কিছু অঙ্ক আছে নতুন, আর হচ্ছে চূড়ান্তকরণ আছে, সেখানেও কিছু অঙ্ক আছে, হয়তো ফার্স্ট ইয়ারে তোমরা সেগুলো করো নাই। তাহলে আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।